বেসিক কনসেপ্ট আলোচনার এই পর্বে ইজি ফিজিক্স বই থেকে আমরা চতুর্থ অধ্যায়ের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো এইখানে প্রথমেই দেখো এই অধ্যায়ের একটা প্রবাহ চিত্র দেয়া আছে, অর্থাৎ একটা ম্যাপ দেয়া আছে কিভাবে এই অধ্যায় কিভাবে সাজানো হয়েছে তা নিয়ে। খেয়াল করো, এখানে আমরা মূলত হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা করি। তো কাজ হচ্ছে কি, কাজকে হচ্ছে যে আমরা সামর্থ্য কাজ করার যে সামর্থ্য তাকে আমরা বলি হচ্ছে শক্তি, আর একক সময় কাজের পরিমাণকে আমরা বলি হচ্ছে ক্ষমতা। ক্ষমতার সাথেই হচ্ছে যে সম্পৃক্ত কর্মদক্ষতা। এরপর শক্তিকে হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। শক্তির কয়টা রূপ আছে, শক্তির নিত্যতা সূত্র, তারপরে শক্তির উৎসগুলা কি কি, শক্তি কিভাবে রূপান্তর ঘটে এবং ভর শক্তির যে সম্পর্কের সূত্রটা আলোচনা করা হয়েছে তা। এখন শক্তির রূপগুলো হচ্ছে দেখো, শক্তির যে কয়টা রূপ এখানে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে তাপ শক্তি, তারপর হচ্ছে শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি এবং হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তোমার গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এরপরে খেয়াল করো যে শক্তির যে উৎসগুলো আছে, উৎসগুলো কি কি? অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার শক্তি এবং হচ্ছে জ্বালানি শক্তি, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। জ্বালানি শক্তিগুলো কি কি? যেমন তেল, গ্যাস, কয়লা। আরেকটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তির মধ্যে আমাদের এখানে যে আলোচনা করা হয়েছে সেগুলো হচ্ছে জলবিদ্যুৎ, তারপরে হচ্ছে বায়োমাস, সৌরশক্তি, বিদ্যুৎ শক্তি, জিওথার্মাল এবং হচ্ছে বায়োফুয়েল। এরপর দেখো শক্তির রূপান্তর। বিদ্যুৎ শক্তি কিভাবে রূপান্তরিত হয়ে অন্য শক্তিতে রূপান্তরিত হয়, তারপরে তাপ শক্তি কিভাবে রূপান্তর ঘটে, রাসায়নিক শক্তির রূপান্তর, যান্ত্রিক শক্তির রূপান্তর, আলোক শক্তির রূপান্তর এবং ভর হতে শক্তির রূপান্তর। এরপর দেখো কাজের যে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে, প্রথম হচ্ছে W=Fs। W দ্বারা কাজ বোঝানো হয়, F দ্বারা বল বোঝানো হয়, S দ্বারা সরণ বোঝানো হয়। তারপরে P সমান হচ্ছে W/T ক্ষমতা নির্ণয় সূত্র। বিভব শক্তি নির্ণয় সূত্র হচ্ছে V সমান mgh। স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ বা বিভব শক্তি নির্ণয় করতে পারি হাফ অফ kx² দ্বারা। গতিশক্তি নির্ণয় করতে পারি T=12 mv² দ্বারা। কর্মদক্ষতা হচ্ছে P আউটপুট বাই P ইনপুট ইন্টু 100%। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এই পাশে কোন রাশির ইউনিট কি, কোন রাশির মাত্রা কি সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। এরপরে দেখো আরো দুইটা গুরুত্বপূর্ণ সূত্র, একটা হচ্ছে =mc², যেটাকে বলা হয় ভর শক্তির সম্পর্কের সূত্র। আরেকটা হচ্ছে F সমান -kx, এটা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে সূত্রটা ব্যবহার করা হয়। এখানে মাইনাস দ্বারা হচ্ছে প্রত্যয়নী বলকে বোঝানো হয় এবং কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এবং কোনটার একক কি সেটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ করা আছে। তারপর এখানে কয়েকটা টপিকস নিয়ে একটু আলোচনা করা হয়েছে। মেইন যে টপিকস, যেমন হচ্ছে কাজ। কাজ কাকে বলে? বল ও বলের দিকে সরণের গুণফলকে হচ্ছে কাজ বলে। তারপরে হচ্ছে এখানে কিছু বলা আছে যে সাধারণভাবে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে বস্তু সরণ হয়, তবে এর ব্যতিক্রমও হতে পারে। বল প্রয়োগে বস্তু সরণ বলের বিপরীত দিকেও হতে পারে, কিংবা বলের সাথে যে কোনো কোণে সরণ হতে পারে। তাই অন্যথায় বলা যায় বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে হচ্ছে কাজ বলা হয়। কাজের কোনো দিক নেই, সুতরাং কাজ একটি স্কেলার রাশি। কাজ নির্ণয় সূত্র হচ্ছে W=Fs। এইখানে হচ্ছে যে তোমার সূত্র দুইটার জন্য দেখানো হয়েছে যে আমি বল যেদিকে প্রয়োগ করতেছি যদি বস্তু সরণ সেদিকে ঘটে, আরেকটা হচ্ছে বল প্রয়োগ করতেছি এই অক্ষ বরাবর, বস্তু সরণ ঘটতেছে তার সাথে থেটা কোণ করে। এখন এখান থেকে হচ্ছে যদি বলের দিকে সাথে কোণে সরণ ঘটে সেক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করতে পারি W=Fs cos থেটা। এই যে থেটা হচ্ছে বলের দিক আর সরণের দিকের মধ্যবর্তী কোণ। যেমন এখানে বল প্রয়োগ করা হচ্ছে এইদিকে, সরণ ঘটতেছে এইদিকে, মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তাহলে এই যে W=Fs cos থেটা। এখন থেটার মানটাকে যদি হচ্ছে আমরা যদি 0 ধরি, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে বস্তু সরণও যদি সেদিকে ঘটে, তাহলে cos থেটার মান হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি W=Fs। এখান থেকে হচ্ছে আমরা এককটা দেখাচ্ছি জুল, তারপর এখান থেকে হচ্ছে আমরা মাত্রাটাও দেখিয়ে দিয়েছি কিভাবে মাত্রা নির্ণয় করতে হয়। কাজের দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ কি? বলের দ্বারা, বলের দিকে কোনো বস্তুর সঞ্চালন ঘটলে তাকে ধনাত্মক কাজ বলে। আর হচ্ছে বলের দ্বারা কাজ, বস্তুকে শক্তি দেওয়া। তারপরে হচ্ছে উদাহরণ, গাছ থেকে ফল পাড়া, টেবিল থেকে বই পড়া, ঘোড়া গাড়ি টেনে সামনে এগিয়ে যাওয়া, নদীর স্রোতে নৌকাকে সামনে ঠেলে দেওয়া, এগুলো হচ্ছে উদাহরণ। আর ঋণাত্মক কি? বল যেদিকে প্রযুক্ত হবে তার বিপরীত দিকে বস্তুর সঞ্চালন ঘটলে তাকে ঋণাত্মক বল বলে। অর্থাৎ এটাকে আমরা বলের বিরুদ্ধে কাজও বলতে পারি, বস্তু থেকে শক্তি নেওয়াও আমরা বলতে পারি। উদাহরণ কি? কোনো বস্তুকে টেবিলের উপরে তোলা, অর্থাৎ আমি নিচ থেকে উপরের দিকে উঠাচ্ছি। অভিকর্ষজ বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। বস্তু উঠতেছে কোন দিকে? উপরের দিকে। তার মানে কি বলের বিপরীত দিকে হচ্ছে বস্তুর সরণ ঘটতেছে। যেহেতু বলের বিপরীত দিকে সরণ ঘটতেছে, সুতরাং এটাকে আমরা ঋণাত্মক কাজ বলতে পারি। এছাড়া আরো কিছু উদাহরণ এখানে দেয়া আছে। তারপরে দেখো শক্তি।
কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, শক্তির একক কি, জুল, মাত্রা কি, ml² T−2, কাজ ও শক্তির রূপান্তর সমতুল্য রাশি, তাই কাজ ও শক্তির একক ও মাত্রা অভিন্ন। এভাবেও বলা যায় যতটুকু কাজ করা হয়, যতটুকু শক্তি দেওয়া হয় সেটা কাজে রূপান্তরিত, অর্থাৎ পরিমাণগতভাবে কাজ ও শক্তি সেম। আচ্ছা, শক্তির বিভিন্ন রূপ আমরা প্রথমে এটা আলোচনা করা হয়েছে, এবং হচ্ছে যে এদের যান্ত্রিক শক্তিকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা স্থিতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। তারপর দেখো গতিশক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করা যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে T = 12 mv², একক হচ্ছে জুল, সব প্রকারের শক্তির একক জুল, সব প্রকারের শক্তির মাত্রা হচ্ছে ml² T−2। তারপরে হচ্ছে একটি গতিশীল বস্তুর গতিশক্তি W = Fs, এফ এর পরিবর্তে লেখা যায় ma, আবার as এর পরিবর্তে লেখা যায় হচ্ছে v²/2। কিভাবে? v² = u² প্লাস হচ্ছে 2as। স্থির অবস্থার কারণে u এর মান 0, তাহলে v² হচ্ছে, এখন এখান থেকে as সমান কি লেখা যাবে? as সমান হচ্ছে v²/2। এই যে as এর পরিবর্তে v²/2 লিখলাম, তাহলে এখান থেকে হচ্ছে 2টাকে যদি সামনে নিয়ে আসি 12 mv²। আর যেহেতু এখানে ভর কনস্ট্যান্ট এবং হাফ তো কনস্ট্যান্ট, তাহলে টি সমানুপাতিক হচ্ছে v²। তারপর হচ্ছে স্থিতি শক্তি বা হচ্ছে বিভব শক্তি। স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে আনলে অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটির মধ্যে যেই শক্তি সঞ্চিত হয় তাকে স্থিতি শক্তি বা বিভব শক্তি বলে। বস্তুর ভর m, অভিকর্ষ ত্বরণ g, উচ্চতা h হলে বিভব শক্তি হচ্ছে v = mgh, একক হচ্ছে জুল, মাত্রা হচ্ছে ml² T−2। তারপর এখানে হচ্ছে একটি বস্তুকে ভূমি থেকে h উচ্চতায় নিক্ষিপ্ত করলে কৃতকাজ বা বিভব শক্তি কিভাবে নির্ণয় করতে হয়? v = mgh। এখানে যেহেতু m আর g কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি v সমানুপাতিক h, অর্থাৎ উচ্চতা যত বাড়তে থাকবে বিভব শক্তির পরিমাণ তত বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, এখানে হচ্ছে বিভব শক্তি ও গতিশক্তির একটা শর্টকাট দেয়া আছে। ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে সর্বোচ্চ উচ্চতা h হলে x সমান হচ্ছে nh/n+1 হবে। অর্থাৎ আমাদের কি বলে তোমার প্রশ্ন থাকে না যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে, এরকম একটা প্রশ্ন থাকে। সেই প্রশ্নটা আমরা শর্টকাটে সমাধান করতে পারি, যে x = nh/n+1। এখন ধরো ভূমি হতে 60 মিটার উচ্চতার জন্য ভূমি হতে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হলে তাহলে এই x এর মান বের করব। এই যে n হচ্ছে কত গুণ আর h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে হচ্ছে পেয়ে যাচ্ছি যে কত উচ্চতা এটা ঘটবে। এখানে তোমার রেজাল্টটা কত আসবে? 5 6 30 আর হচ্ছে 0, তাহলে হচ্ছে আমরা এই ক্ষেত্রে 50 মিটার, এটা হচ্ছে রেজাল্টটা হবে হচ্ছে 50 মিটার। তারপরে হলো ভর এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। খেয়াল করো যে বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বস্তুর ভর m, বেগ v হলে ভরবেগ হচ্ছে mv। অপরদিকে কোনো গতিশীল বস্তু তার গতির ধরুন কাজ করে যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে। এখন গতিশক্তি হচ্ছে T = 12 mv²। তো এইখানে আমি একটা কাজ করলাম, এই যে উপরে একটা m গুণ করলাম, উপরে একটা m গুণ করার জন্য নিচে একটা m গুণ করতে হয় যাতে কাটাকাটি করে ফেলা যায়। তো এই জন্য উপরে একটা m গুণ করার জন্য নিচে একটা m গুণ করতেছি। তাহলে এখানে কি হবে? m আর m গুণ হয়ে m² ইন্টু হচ্ছে v² ডিভাইডেড 2m। তো m² আর v² কে একসাথে লেখা যায় হচ্ছে mv² আর নিচে হচ্ছে 2m। তো এখন সূত্র কি? t সমান হচ্ছে p²/2m। এখন এইখানে যেহেতু হচ্ছে mটা কনস্ট্যান্ট, ভর যেহেতু কনস্ট্যান্ট হয়, তাহলে t সমানুপাতিক p², অর্থাৎ গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এরপর হচ্ছে শক্তির বিভিন্ন উৎসের ভিত্তিতে শক্তির প্রকারভেদ। একটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি কি? যে শক্তি নবায়ন করা সম্ভব, যা কখনো ফুরিয়ে যাবে না, তাকে নবায়নযোগ্য শক্তি বলে, যেমন হচ্ছে সূর্যের আলো। অন্যদিকে অনবায়নযোগ্য শক্তি কি? যে শক্তি নবায়ন করা সম্ভব না, যা এক সময় ফুরিয়ে যাবে, তাকে অনবায়নযোগ্য শক্তি বলা হয়। তো এখন এখানে হচ্ছে যে আমাদের কিছু উদাহরণ দেয়া আছে নবায়নযোগ্য শক্তি এবং হচ্ছে অনবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে। তোমার দেখো নবায়নযোগ্য শক্তি কি কি বলা আছে? নবায়নযোগ্য শক্তি বলা আছে হচ্ছে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়োশক্তি, বায়োফুয়েল, ভূতাপীয় শক্তি। এখানে প্রত্যেকটা সম্পর্কে হচ্ছে যে এখানে কিভাবে, যেমন জলবিদ্যুৎ, নদীতে বাঁধ দিয়ে স্রোতের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি, তারপরে লাকড়ি, খড়কুটো ইত্যাদি থেকে পাওয়া শক্তি, এই যে এখানে বলা আছে। আর অনবায়নযোগ্য শক্তি কি কি? যেমন হচ্ছে জ্বালানি শক্তি আর একটা হচ্ছে নিউক্লিয় শক্তি। এগুলো কিন্তু একসময় ফুরিয়ে যাবে। যেমন হচ্ছে জ্বালানি শক্তি কি? পেট্রোলিয়াম হতে প্রাপ্ত তেল, গ্যাস, কয়লা, এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সেম ভাবে নিউক্লিয়ার শক্তি, ওগুলো কিন্তু হচ্ছে একসময় শেষ হয়ে যায়।
তারপরে ভর শক্তির সম্পর্কের কথা বলেছিলাম। ভর যে শক্তিতে রূপান্তরযোগ্য এই বিষয়টি আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে দেখিয়েছেন। কোনো বস্তু বা কোনো কণা যদি আলোর বেগে বা তার কাছাকাছি বেগে ছুটে যায় তবে বস্তুর ভর শক্তিতে রূপান্তরিত হয়। বস্তুর ভরের সমতুল্য শক্তি হচ্ছে E = mc²। সূত্রের মাধ্যমে বের করা যায় এখানে c হলো আলোর বেগ। নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে এই ব্যাপারই ঘটে। এখানে দেখো 1 কেজি ভরের সমতুল্য শক্তি E = mc², m এর মান 1, c হচ্ছে আলোর বেগ কত 3 × 10⁸, ক্যালকুলেশন করলে 9 × 10⁻16 জুল। এরপরে দেখো এখানে একটা রিঅ্যাকশন দেয়া আছে। এই যে এটা হচ্ছে ইউরেনিয়াম 235, এটাকে যখন একটা নিউট্রন দ্বারা আঘাত করতেছি তখন কিছু পরিমাণ শক্তি মুক্ত হয় এবং এখানে ছোট দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়, সেই সাথে হচ্ছে 3টা নতুন নিউট্রন মুক্ত হয়। এই 3টা নতুন নিউট্রন আবার নতুন 3টা ইউরেনিয়ামকে আঘাত করে সেম প্রসিডিউরে আবার কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা চেইন আকারে চলতে থাকে বলে এটাকে আমরা চেইন রিঅ্যাকশনও বলি। নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে চেইন রিঅ্যাকশন উৎপন্ন তাপ শক্তি ব্যবহার করে পানিকে বাষ্পীভূত করা হয়, সেই বাষ্পায়নে টারবাইন ঘুরিয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় তার একটা সহজ কনসেপ্ট। এরপরে দেখো ক্ষমতা। একক সময় যে পরিমাণ কাজ করা হয় তাকে ক্ষমতা বলে। ক্ষমতা P = W/T, W এর পরিবর্তে mgh/T। এককের কথা, ক্ষমতার একক হচ্ছে ওয়াট অথবা জুল পার সেকেন্ড। এখানে মনে রাখবা 1 ওয়াট সমান হচ্ছে 1 জুল পার সেকেন্ড। তারপরে মাত্রা কি? মাত্রা হচ্ছে ml² T⁻3। এই যে মনে রাখবা 1 কিলোওয়াট সমান হচ্ছে 1000 ওয়াট, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, আর 1 মেগাওয়াট সমান হচ্ছে 10⁶ ওয়াট। তারপর হচ্ছে কর্মদক্ষতা। কোন যন্ত্রে কতটুকু শক্তি দেওয়া হয় এবং যন্ত্রটি কতটুকু শক্তি ফেরত দেয় এর অনুপাতই হচ্ছে কর্মদক্ষতা। অর্থাৎ ইঞ্জিন দ্বারা কাজের পরিমাণ এবং ইঞ্জিনে মোট প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা ইটার সমান আমরা লিখতে পারি হচ্ছে P আউটপুট বাই P ইনপুট। এখানে হচ্ছে 100% দ্বারা গুণ করা হয় এই জন্য যে এখানে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য। এখন P আউটপুট হচ্ছে কার্যকর ক্ষমতা আর P ইনপুট হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এখন এই ক্ষমতার পরিবর্তে কিন্তু আমরা এখানে শক্তিও ব্যবহার করতে পারি, কার্যকর শক্তি, প্রদত্ত শক্তি। কিভাবে ব্যবহার করা যায়? এই যে ইটা সমান P আউটপুটের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমরা E আউটপুট বাই T। ওই যে P = W/T বা E/T থেকে লেখা যাবে। আর এখানে হচ্ছে E ইনপুট বাই হচ্ছে T। তো এখানে T কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে? E আউটপুট বাই E ইনপুট। তো E আউটপুট মানে হচ্ছে কার্যকর শক্তি, E ইনপুট মানে হচ্ছে প্রদত্ত শক্তি। এখন কার্যকর শক্তি বলতে কি বোঝায়? কার্যকর শক্তি বলতে বোঝানো হয় যতটুকু শক্তি দেয়া হয়েছে সেখান থেকে যতটুকু অপচয় হয়েছে সেটাকে মাইনাস করে দিলে আমরা কার্যকর শক্তিটা পাবো। এই জন্য প্রদত্ত শক্তি মাইনাস হচ্ছে অপচয়কৃত শক্তি, আর নিচে হচ্ছে প্রদত্ত শক্তি ইনটু হচ্ছে 100%। এটা দিয়ে আমরা কর্মদক্ষতা বের করতে পারি। তাহলে এটাই হচ্ছে এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং দেখো একটা ইউনিক কনসেপ্ট। এই কনসেপ্টের মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই অধ্যায় সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যেতে পারো। দ্যাটস ওয়াই তোমরা এরকম একটা কনসেপ্ট পাওয়ার জন্য যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত ইজি ফিজিক্স বই সংগ্রহ করে ফেলবে এবং ভালোভাবে তোমাদের প্রিপারেশন হবে বলে আমরা বিশ্বাস রাখি। টেকনিক ইজি এডুকেশন সবসময় তোমাদের পাশে আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।